কালকে ডাব্লিউডব্লিউ থেকে R-Truthকে রিলিজ করে দেওয়ার পর থেকে তো ফ্যান্সরা প্রচণ্ড ক্ষেপে রয়েছে। তারা ডাব্লিউডব্লিউর প্রতি প্রচণ্ড রেগে আছে, তারা ক্রিটিসাইজ তো করছেই। আর তার উপরে আজকের এমন একটা নিউজ এসছে যার ফলে ডাব্লিউডব্লিউর ওপর ফ্যান্সরা আরও বেশি রেগে যাবে, মানে শুনলে তোমাদেরও মাথা প্রায় গরম হয়ে যাবে। আর আজকের র নিয়ে প্রথমে কথা বলা যাক। তো আজকের র যে 2 ঘন্টার র ছিল, দেখতে গেলে 2.5 ঘন্টার র হয়, তার মধ্যে আধ ঘন্টার বেশি তো অ্যাড হয়ে যায়, তাই 2 ঘন্টার র ছিল। আর আজকের রতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্রাউড হাইজ্যাক করে নিয়েছিল। হাইজ্যাক বলতে ক্রাউড প্রচণ্ড লাউড চ্যান্ট করছিল যে উই ওয়ান্ট ট্রুথ। যেমন আমরা আগের বছর উই ওয়ান্ট কোডি দেখতে পেয়েছিলাম, ঠিক তেমনি আমরা উই ওয়ান্ট ট্রুথ দেখতে পাচ্ছি। ফ্যান্সরা লাউডভাবে চিৎকার করে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ফ্যান্সরা কতটা বেশি হার্ট হয়েছে, আর তারা R-Truthকে কতটা বেশি সাপোর্ট করে, কতটা বেশি ভালোবাসে, আর R-Truthের জন্য তারা জাস্টিস চায়। আর বহু ফ্যান বাড়ি থেকে R-Truthের জন্য এরকম সব লিখে নিয়ে গেছিলো উই ওয়ান্ট ট্রুথ। তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা নমুনা, আর এটা পুরো এরিনা ভর্তি ছিল, মানে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে গেছিলো R-Truthের জন্য। তো এইসব নিয়ে তো কথা বলবো, কিন্তু তার আগে মানডে নাইট র নিয়ে কথা বলা যাক। তো আজকের মানডে নাইট র এতটাই বেশি প্রেডিক্টেবল ছিল যে তোমরা না দেখলেও আরামসে বলে দিতে পারবে যে আজকের মানডে নাইট রতে কী হয়েছিল। ইন্টারেস্টিং তেমন কিছু ছিল না, শুধুমাত্র মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচেসের জন্য একটু হলেও ইন্টারেস্টিং ছিল। তো কী হয় যে আজকের আমরা জে উসো আর স্যামি জান ভার্সেস ব্রন ব্রেকার আর ব্রনসন রিডের মধ্যে ম্যাচ দেখতে পাই। যে ম্যাচের মাঝখানে সেথ রলিন্স এসে ইন্টারফেয়ার করে, যার ফলে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তারপরে সিএম পাঙ্ক এসে এদেরকে মেরে মুড়ে বেশ তাড়িয়ে দেয়, মানে সামলে নেয়, আর যে উসো স্যামি জানকে বাঁচিয়ে দেয়। আর অফিসিয়ালি আজকে স্টেফনি ওয়াকারকে রতে নিয়ে চলে আসা হয়েছে, তার কল আপ হয়ে গেছে, তার ডেবিউ হয়ে গেছে রতে। সে আসতেই মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচে চান্স পেয়ে যায় স্টেফনি ওয়াকার ভার্সেস আইভি নায়াল ভার্সেস লিম মর্গান। আর এখানে স্টেফনি ওয়াকার জিতে গেছে, সে চলে গেছে মানি ইন দ্য ব্যাংকে। আর আজকের রয়ের সাথে সাথে যে 6খানা স্পট বাকি ছিল, সে প্রত্যেকটা 6খানা স্পট এখন ভর্তি হয়ে গেছে। মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে মেন্স আর ওমেন্সে কারা কারা পার্টিসিপেট করছে সবকটা কনফার্ম হয়ে গেছে। আর এবার আছে মেন ম্যাচ এল গ্র্যান্ডে ভার্সেস AJ স্টাইলস ভার্সেস সিএম পাঙ্ক। এখানে আমরা জানতাম যে সিএম পাঙ্কের সেথ রলিন্স তো নিঃশ্বাসও নিতে দেবে না, সেটাই হলো। ব্রন ব্রেকার, ব্রনসন রিড, সেথ রলিন্স তিনজনে এসে এখানে অ্যাটাক করে, বাঁচানোর জন্য যে উসো স্যামি জান আসে। আর আমরা জানতাম যে এখানে কি হবে, এল গ্র্যান্ডে এখানে জিতে গেছে। আর চ্যাট গেবল হারতে পারে, কিন্তু এল গ্র্যান্ডেকে ডাব্লিউডব্লিউ এত সহজে হারায় না। তো চ্যাট গেবল দুবার সুযোগ পাবে আর হেরে যাবে তা তো হয় না। এখানে এল গ্র্যান্ডে চলে গেছে মানি ইন দ্য ব্যাংকে। আর যেহেতু মেক্সিকান প্রমোশনের সাথে একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে, তো এল গ্র্যান্ডেকে তো এখানে রাখতেই হবে। আর তাছাড়া ওয়াইকিংগোর সাথে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, তো সেই জন্যই এখানে চান্সটা পেয়েছে। তো মেন তো এই ম্যাচটা ছিল না, মেন ছিল এদের মধ্যে ব্রল। সিএম পাঙ্ক, স্যামি জান, জে উসো সবার সাথে খুব মারামারি হয় ওই তিনজনের, সেথ রলিন্সের টিমের। কিন্তু শেষ পর্যন্ত সেথ রলিন্সের টিমই স্ট্যান্ড টল করে। ব্রন ব্রেকার আর ব্রনসন রিড তো একদম ধুয়ে দেয় সবাইকে, আর তারপরে সেথ রলিন্স কার্ভ স্টম্পও লাগিয়ে দেয়। আর সবার লাস্টে এরাই পোস্ট দিয়ে স্ট্যান্ড টল করে, আর র এখানেই শেষ হয়ে যায়, যেমনটা আমরা সকলেই প্রেডিক্ট করে নিয়েছিলাম আগে থেকে। তো এই তো হয়ে গেল মানডে নাইট র। এবার আরও কিছু রিলিজ নিয়ে কথা বলা যাক। শুধুমাত্র R-Truth আর কার্লিটোকে রিলিজ করা হয়নি। ডাব্লিউডব্লিউ সারা লোগান, বা যাকে আমরা ওয়াল হেলা নামে চিনি, ওয়ার রিডার্সের সাথে আসে এরিক বা আইভারের মধ্যে যে কোনো একজনের তো বউয়ে, আর ঠিক মনে পড়ছে না। তো একেও ডাব্লিউডব্লিউর দরকার নেই, এর কন্ট্রাক্টও ডাব্লিউডব্লিউ রিনিউ করেনি, আর একেও রিলিজ করে দেওয়া হয়েছে। আর এই রিলিজের তালিকায় আরেকটা বড় নাম জুটতে পারে, সে হচ্ছে দ্য মিজ। কারণ হচ্ছে যে এই যে সিচুয়েশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এক ধাক্কায় এতজনকে রিলিজ করে দেওয়া হলো, বেশ বড় বড় নাম, যেটা খুবই শকিং ছিল। আর তারপরে কি হয়েছে যে মিজ তার বায়ো থেকে ডাব্লিউডব্লিউ যত রকমের মেনশন ছিল যে সে একজন ডাব্লিউডব্লিউ সুপারস্টার, সে রেসলার, সেইগুলো সব মুছে দিয়েছে। আর মিজ ডাব্লিউডব্লিউকে আনফলো করে দিয়েছে। তো এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো কি চলছে এখন। হয়তো মিজকেও ডাব্লিউডব্লিউ রিলিজ করে দিয়েছে, তার কন্ট্রাক্ট এই বছরেতেই শেষ হচ্ছে, আর সেটা হয়তো রিনিউ করা হবে না। এটা এখনও কিছু কনফার্ম নয়। ফাইটফুল সিলেক্ট তো বলছে যে এখনও কোনো রকম কিছু নিউজ তো জানা যায়নি, মিজ এখনও ডাব্লিউডব্লিউ কোম্পানি থেকে বের হয়নি। কিন্তু মিজের এই রকম রিয়াকশান থেকে তো মনে হচ্ছে যে কিছু একটা গড়বড় চলছে। হয়তো আমরা এখন মিজকে দেখতে পাবো, কিন্তু যখন তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন তাকে হয়তো রিলিজ করে দেওয়া হবে। আর আমি কালকের ভিডিওতে বলছিলাম যে এখন আর চাকরির কোনো গ্যারান্টি নেই। AJ স্টাইলস, রে মিস্টেরিও, মিজ, ফিন ব্যালার যে কোনো সময় এদেরকে বের করে দিতে পারে।
আর মনে হচ্ছে মিজ সেই দলেই নাম লিখাতে চলেছে। হয়তো কিছু সময় পর গিয়ে আমরা মিজের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়েও যাব যে ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছে। আর এটা হওয়ার চান্স এই জন্যই বেশি, কারণ মিজের তরফ থেকে হঠাৎ করে এরকম রিয়াকশন আসা, ডাব্লিউডাব্লিউকে আনফলো করে দেওয়া, এটা তো খুব একটা স্বাভাবিক জিনিস নয়। আর বিশেষ করে যখন এরকম রিলিজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ, তাছাড়া তোমরা ভেবে দেখো ব্রন স্ট্রোমান R-Truth, এটা তো তাও আমরা এদেরকে রেগুলার শোতে দেখতে পেতাম, এদেরকে ভালোভাবে ডাব্লিউডাব্লিউ ইউজও করতো। এদেরকে যখন রিলিজ করে দিচ্ছে তখন তো মিজের তো আরও খারাপ অবস্থা, কারণ তাকে তো ডাব্লিউডাব্লিউ খুব একটা তো প্রোগ্রামে ইউজও করতো না, তো তার তো রিলিজ করে দেওয়ার চান্স আরও বেশি রয়েছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ টাকার পেছনে কীভাবে পাগল হয়ে গেছে, তারা সব জায়গায় স্পন্সরশিপ লাগাচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে তারা একটা করে স্পন্সরশিপ ছাপিয়ে দিচ্ছে টাকার জন্য। আর আজকের কি দেখতে পেলাম, স্লিম জিম যে চকলেটটা রয়েছে, চকলেটটা কিছুতে একটা হবে, সেইটাকে ডাব্লিউডাব্লিউর একদম রিং ম্যাটের মাঝখানে রাখা হয়েছে। তো এবার থেকে আমরা মানডে নাইট রয়ের এপিসোডে স্লিম জিমকে একদম মাঝখানে বড় করে দেখতে পাবো, এটা স্লিম জিমের সাথে ডিল ফাইনাল হয়েছে। আর এখানেই শেষ নয়, ডাব্লিউডাব্লিউ আরও এক কাঠি ওপরে চলে গেছে। আমরা যে টেবিলগুলো দেখতে পাই, যে টেবিলের ওপর সুপারস্টারদের মেরে ভাঙা হয়, সেই টেবিলেও স্লিম জিমের স্পন্সরশিপ থাকবে। মানে এরা ডাব্লিউডাব্লিউ দেখার ফিল্ডটাকে পুরোপুরি নষ্ট করে তারপর ছাড়বে। এখন টেবিলে তো স্পন্সরশিপ থাকবে, কদিন পর আমরা চেয়ার আর ল্যাডারে তো স্পন্সরশিপ দেখতে পাবো। আর সেই দিন বেশি দূরে নয় যখন আমরা র্যান্ডি অর্টনের জাঙ্গিয়াতে আর কেউ জায়গায় স্লিম জিম, ম্যাকডোনাল্ডস আর আইসক্রিমের অ্যাড দেখতে পাবো। আর নেটফ্লিক্সের ওপর টুডুম নামে একটা ছোট্ট প্রমোশন বা একটা ছোট্ট শো আয়োজন করা হয়েছিল, এটা বেসিক্যালি ডাব্লিউডাব্লিউর রিলেটেডই হবে, আর এটা প্রমোট করার জন্য যেরকম প্রমোশন করে থাকে জায়গায় জায়গায়। এখানে আমরা সিএম পাঙ্ক, তারপরে রিয়া রিপ্লি, লিভ মর্গান, ডমডম ভাই, নিউ ডে এদেরকে দেখতে পেয়েছিলাম। তো এখানে বেশি কিছু তো নয়, শুধুমাত্র প্রমোশনের জন্যই, এটা খুব একটা ইম্পর্টেন্ট তো নয়। এখানে আমরা একটা দেখতে পেলাম যে রিয়া রিপ্লি আর লিভ মর্গানের মধ্যে একটা ছোট প্রোমো ব্যাটেলও হলো, তারপরে মাঝখানে সিএম পাঙ্ক আগুনের ঘি ঢালার কাজ করছিল। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে কিস ক্যাম নাম শুনে বুঝতে পারছো যে কী জিনিস, তোমরা দেখে নাও আমাদের ডমডম ভাই আর লিভ মর্গান কী করছে। মানে এর বউ কি বাড়ি থেকে ঠেঙায় না, নাকি একে শাসন করে না? এটা তো হ্যাঁ হতেই পারে, এটা এদের দেশের তো কালচারই এরকম। আমাদের দেশে কি হয় যে বাবা মায়ের অনেকগুলো ছেলেপুলে থাকে, আর ওদের দেশের ছেলেপুলের অনেকগুলো বাবা মা থাকে, এটাই হচ্ছে ওদের কালচার, আর এটাতে নাকি ওরা খুব গর্ববোধ করে। তো জাস্ট আর কিছু বলার নেই, এরা এখন মডার্ন যুগের উন্নতির চরম পর্যায়ে চলে গেছে। আর ঠিক 5-6 মাস পর আমরা লিভ মর্গানের জায়গায় রক্সিনকে দেখতে পাবো, আর তারও হয়তো 5-6 মাস পর কিংবা 1 বছর পর আমরা স্টেফনি ওয়াকের বা ওরকম টাইপেরই কোনো সুপারস্টারকে দেখতে পাবো। আর R-Truth রিলিজ হয়ে যাওয়ার পর মার্ক হেনরি, আমাদের ডাব্লিউডাব্লিউ লেজেন্ড, সেও রিয়াক্ট করে। সে বলে যে আজকে যদি ভিন্স ম্যাকম্যান থাকতো তাহলে এরকম দিন আমাদের দেখতে হতো না। ভিন্স ম্যাকম্যান মিলিয়ন বছর হয়ে গেল, সে কখনো R-Truthের সাথে এরকম কিছু করতোই না, আর এটুকু বিশ্বাস তার ছিল ভিন্স ম্যাকম্যানের ওপরে। তো এইটা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ফ্যান্সরা নয়, এমনকি ডাব্লিউডাব্লিউর যে সমস্ত এক্স লেজেন্ডরা রয়েছে তারাও কিন্তু এটা বিলিভ করে যে ডাব্লিউডাব্লিউতে এখন খুবই খারাপ সময় চলছে আর খুবই অরাজকতা চলছে। ভিন্স ম্যাকম্যানের অভাব এখন সবাই ফিল করতে পারছে। আর এবার তোমাদেরকে সেই নিউজটা দিই যেটা শুনে তোমাদের মাথা প্রচন্ড গরম হয়ে যাবে, যেমন আমার হয়েছিল। তো এই যে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজগুলো হচ্ছে, ব্রন স্ট্রোমান রিলিজ হয়ে গেল, তার সাথে আরও লম্বা লিস্ট ছিল, শুধুমাত্র ব্রন স্ট্রোমানটা একটু বড় নাম বলে আমাদের মনে আছে। তারপর R-Truth, কার্লিটোস, সারা লোগান, হয়তো মেবি মিজো রিলিজ হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হয়তো আমরা ভাবছি যে এটা TKO গ্রুপ করছে, কারণ ট্রিপল এইচের হাতে তো মনে হয় না অত বেশি ক্ষমতা রয়েছে, সে শুধুমাত্র ক্রিয়েটিভ কন্ট্রোলসের হেড, এর থেকে বেশি আর কিছু নয়। আর এই যে রিলিজগুলো হচ্ছে এগুলো TKO গ্রুপের মেম্বারই করছে, কারণ তারা এরকম নির্দয়ভাবে এইভাবে এদেরকে রিলিজ করতে পারে, কারণ তারা তো জানেই না যে R-Truthের ভ্যালু কি, ব্রন স্ট্রোমানের ভ্যালু কি, এটা ট্রিপল এইচই বুঝতো। কিন্তু শকিং জিনিস হচ্ছে যে আমাদের রেসলিং অবজারভার নিউজ লেটার মানে ডেভ ম্যারিজার ডাব্লিউডাব্লিউর ভেতরকার যে সমস্ত এমপ্লয়িরা রয়েছে তাদের কাছ থেকে খবর পেয়েছে যে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো আর কেউ নয় বরং আমাদের টাকলা হারামি ট্রিপল এইচই করছে। ট্রিপল এইচ একটা লিস্ট বানাচ্ছে, যে লিস্টে থাকবে যে এই মুহূর্তে কোন কোন সুপারস্টাররা একেবারে বেকার, যাদেরকে কোনো ইউজ নেই, যারা একেবারে ইউজলেস, আর তাদেরকে বেকার বেকার টাকা দেওয়া হচ্ছে, সেই সমস্ত সুপারস্টারদের লিস্ট বানাচ্ছে আর তাদেরকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিলিজ করছে। মানে ব্রন স্ট্রোমানের রিলিজ, কোরা জেডের রিলিজ, আরও যে সমস্ত রিলিজ হয়েছিল সেগুলো, আর এখন R-Truth, কার্লিটোস, সারা লোগান, সমস্ত রিলিজের পেছনে ট্রিপল এইচের হাত রয়েছে। ট্রিপল এইচের মতে এরা ডাব্লিউডাব্লিউর জন্য একদম ইউজলেস, এদেরকে বেকার বেকার টাকা দেওয়ার কোনো রকম দরকারই নেই। তো এই সব কিছু আমাদের ট্রিপল এইচেরই প্ল্যান। মানে ট্রিপল এইচকে যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো একটু বুঝবে যে এই সমস্ত সুপারস্টারদের ভ্যালু কি, মিজ, তারপরে R-Truth, এরা এত বছর ধরে ডাব্লিউডাব্লিউতে কাজ করছে, এদের ভ্যালুটা জানা তো উচিত, কিন্তু এরা মানে ট্রিপল এইচই এদের সাথে এরকম করলো, এটা জাস্ট একদমই মেনে নেওয়া নয়। এক তো আমি ট্রিপল এইচকে প্রথম থেকেই পছন্দ করতাম না, তার ব্যাকস্টেজ পলিটিক্সের জন্য জন সিনা রকের এগেনস্টে কম তো এরা ঝামেলা করেনি, আর বিশেষ করে সে ভিন্স ম্যাকম্যানের জামাই ছিল বলে অযথা সে তার লাভ উঠিয়েছে, এগুলো
এইগুলোর জন্য আমার তাকে পছন্দ হতো না। রেসলার হিসাবে খুব ভালো লাগতো, কিন্তু এই মানুষ হিসাবে আমার তাকে একদম পছন্দ ছিল না। আর এখন তো আমি যথেষ্ট কারণও পেয়ে গেছি তাকে হেট করার, মানে এর থেকে জঘন্য আর নিম্নমানের লোক আমি জীবনে দেখিনি। সিএম পাঙ্ক, ক্রিস জেরিকো, জন সিনা, রক এরা এমনি এমনি ট্রিপল এইচকে হেট করে না। আর তাছাড়া সেন ম্যাকম্যানও তো বোকা লোক নয়, সেন ম্যাকম্যানও বেকার বেকার তো তার জামাইবাবুকে ঘৃণা করতে যাবে না, নিশ্চয়ই কিছু না কিছু বড় কারণ রয়েছে, আর এইগুলি হচ্ছে সেই কারণ। আর ভিন্স ম্যাকম্যান এই জন্যই ট্রিপল এইচকে কখনো মেন রস্টারের কোনো রকম দায়িত্ব দেয়নি, সে নিজেই কন্ট্রোল করতো। আর ট্রিপল এইচ বেশি হমরি তমরি করতে বলে তাকে এনএক্সটির দায়িত্ব দিয়েছিল। ভিন্স ম্যাকম্যান থাকাতে কোনোদিনও ট্রিপল এইচকে কোনো দায়িত্ব দেওয়াই হয়নি। সে দায়িত্ব চেয়েছিল কিন্তু তাকে ভিন্স ম্যাকম্যান সেই যোগ্য মনেই করতো না। তো এইটাই হচ্ছে মেন কারণ, কারণ ভিন্স ম্যাকম্যান জানতো যে ট্রিপল এইচ এর মনে কি রয়েছে, আর সে কত নিচু নোংরা ছোট মনের মানুষ। তো এখন তো আমাদের সামনে সবকিছু বেরিয়ে এসছে, সবকিছু তো পরিষ্কার। আর দুঃখের বিষয় হচ্ছে যে এত কিছু জানার পরেও আমাদের হাতে কিছুই নেই, আমরা কিছুই করতে পারবো না। এদের যা ইচ্ছা এরা তাই করবে, আর ভবিষ্যতে এরা R-Truth আর মিজের মতো সুপারস্টারদের রিলিজ করতে থাকবে আমাদের চোখের সামনেই। তো জাস্ট আর কিছু করার নেই, যদি কর্মফল বলে কিছু থেকে থাকে তো ট্রিপল এইচকে এর শাস্তি একদিন না একদিন পেতেই হবে। আমি সেই দিনের অপেক্ষাতেই থাকবো। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন WWE নিউজ ভিডিওতে।